প্রত্যেকে? আশা করি তোমরা প্রত্যেকে ভালোই আছো। আর আমি তোমাদের ডিবি স্যার, আমিও আছি বিন্দাস। তো আমরা গ্যাসের আচরণের মধ্যে পার্ট 1 পার্ট 2 নিয়ে কিন্তু অলরেডি ডিসকাস করেছি। পার্ট 1 কি পড়েছি? বয়েল। পার্ট 2 এর মধ্যে কি পড়েছি? চার্লস। এবার পার্ট 3 মধ্যে অর্থাৎ ফাইনাল পার্টের মধ্যে করব কি আমরা বয়েল ও চার্লসকে সমন্বয় করব। এটা ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এখানে আসার আগে ফার্স্ট আমাদেরকে একটা কনসেপ্ট জানতে হবে, সেটা হলো যে যৌগিক ভেদের উপপাদ্য। তো ব্যাপারটা কীরকম জিনিস একটু মন দিয়ে খেয়াল করো, ঠিক আছে? দেখো ব্যাপারটা, ধরে নাও এক্স ওয়াই জেড মোট 3টে চলরাশি রয়েছে। কি বললাম? এক্স ওয়াই জেড 3টে চলরাশি। প্রথমে করলাম কি, আমি এক্সের সাথে ওয়াইটার পরিবর্তনটা লিখলাম। কি করলাম? ধরলাম এক্সের সাথে ওয়াইটা সরল ভেদে পরিবর্তন হচ্ছে। তো এই পরিবর্তনটা যখন হচ্ছে তখন কি বললাম, তখন কি বললাম, জেডটা স্থির অবস্থায় রয়েছে। জেডটা কি অবস্থায় আছে? স্থির অবস্থায় আছে। সেকেন্ড ক্ষেত্রে কি বললাম? সেকেন্ড ক্ষেত্রে বললাম আবার এক্স এর সাথে জেডটা পরিবর্তন হচ্ছে, তখন কি বলতে পারি, তখন ওয়াইটা স্থির অবস্থায় রয়েছে। তখন কি বললাম? ওয়াইটা স্থির অবস্থায় রয়েছে। এখন যদি ওয়াই আর জেড পরিবর্তন হয়ে যায়, কি বললাম? যদি ওয়াই আর জেড পরিবর্তন হয়ে যায় তখন কি লিখতে পারি আমরা? এক্স প্রপোর্শনাল টু ডান দিকে আছে ওয়াই, ডান দিকে আছে জেড। তখন করব কি, ওয়াই জেডকে একসাথে রাখবো। কখন রাখবো? যখন ওয়াই ও জেড পরিবর্তন হবে। এটাকেই বলা হয় যৌগিক ভেদের উপপাদ্য। তো অনেকে ব্যাপারটা কনফিউজ হয়ে গেল, তাই তো? কীরকম থিওরিটা বাবা? এই একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিচ্ছি, মন দিয়ে খেয়াল করো। ধরে নাও একটা গার্লফ্রেন্ডের, জি ফর গার্লফ্রেন্ড, ঠিক আছে? একটা মেয়ের কি আছে? মোট 2টো বয়ফ্রেন্ড আছে। বয়ফ্রেন্ড 1 আর বয়ফ্রেন্ড 2 আছে। কোনো সমস্যা নেই, এটা তো হয়েই থাকে, কোনো ব্যাপারই না। তো এখন ধরে নাও গার্লফ্রেন্ডটা বয়ফ্রেন্ড 1 এর সাথে ঘুরতে যাচ্ছে। তো যখন এর সাথে ঘুরতে যাবে তো এ কি বলে যাবে আমি ওর সাথে ঘুরতে যাচ্ছি? বলে গেলে কি হবে? ওকে গিয়ে এক থাপ্পড় দিবে, তাই না? তো এটা বলতে পারি আমরা যে গার্লফ্রেন্ডটা বয়ফ্রেন্ড 1 এর সাথে তখনই ঘুরতে যাবে যখন কি B1 জানবে না। মানে B1 কি বলতে পারি? স্থির থাকবে, মানে জানবে না বলতে পারি আমরা। আবার এটা বলতে পারি যে গার্লফ্রেন্ডটা বয়ফ্রেন্ড 2 এর সাথে তখনই ঘুরতে যাবে যখন বয়ফ্রেন্ড 1টা জানবে না, তাই তো? সরি, ভুল বললাম, যখন বয়ফ্রেন্ড 2 যখন জানবে না। এটা বলতে পারি আমরা আবার গার্লফ্রেন্ডটা বয়ফ্রেন্ড 2 এর সাথে তখনই ঘুরতে যাবে যখন কি হবে, বয়ফ্রেন্ড 1টা জানবে না, তাই তো? জানবে না। তো এখন যদি বয়ফ্রেন্ড দুজনেই জেনে যায় যে এরকম চক্কর আছে একটা, এর সাথে ওর সাথে ওর, তখন তাহলে কি হবে? মানে এটা বলতে পারি যখন B1 ও B2 যখন জেনে যাবে, জেনে যাচ্ছে মানে কি, যখন পরিবর্তন যখন ওরা হয়ে যাচ্ছে সেই মুহূর্তে কি হবে? আর কি করবে? দুজনেই গার্লফ্রেন্ডটাকে এসে পেটাবে, তাই তো? মানে কি বলতে পারি, তখন কি হবে? গার্লফ্রেন্ডটার পরিবর্তন হবে। কার সাথে? 2টো বয়ফ্রেন্ডের সাথেই পরিবর্তন হবে। মানে কি, দুজনে এসে কি করবে? কি ওকে পেটাবে বলতে পারি আমরা। এখানে একদম সেম লজিক যে এক্স এর সাথে ওয়াইটা পরিবর্তন হচ্ছে যখন জেডটা স্থির, আবার এক্স এর সঙ্গে জেডটা পরিবর্তন হচ্ছে যখন ওয়াইটা স্থির বলতে পারি আমরা। যদি এখন ওয়াই আর জেড পরিবর্তন হয়ে যায় সেই মুহূর্তে কি লিখতে পারি? এক্স প্রপোর্শনাল টু ওয়াই জেড। আই গিভ অ্যানাদার এক্সাম্পল। বললাম এ এর সাথে বি একটা মান এরকম ভাবে পরিবর্তন হচ্ছে। আবার বললাম কি, এ এর সাথে সি একটা মান ব্যস্তভাবে পরিবর্তনটা হচ্ছে। তো যখন যদি দুখানা মানকে আমরা জয়েন করি তখন কেমন দেখতে হয়ে যাবে? এ প্রপোর্শনাল টু বি আছে উপরে আর সি আছে নিচে, তো বি বাই সি কে লিখে দেবো আমরা। এইগুলোকে বলা হয় যৌগিক ভেদের কনসেপ্ট, ঠিক আছে? তো এই যে কনসেপ্টটা শিখেছি আমরা, এটাই অ্যাপ্লাই করব বয়েল ও চার্লসের সমন্বয়ের মধ্যে, ঠিক আছে? এখন করব কি আমরা বয়েল ও চার্লসের সূত্রে সমন্বয় করব। তো সমন্বয় করার আগে ফার্স্টই করতে আমাকে হবে বয়েল সম্পর্কে জানতে হবে আর চার্লস সম্পর্কে জানতে হবে। তো অলরেডি কি পড়ে এসেছি আমরা? বয়েলের সূত্র। আর যদি এখনও কেউ ভিডিও না দেখে থাকো অবশ্যই কিন্তু এই পার্টটা আগে দেখে নাও। সেখানে কিন্তু আমি মজার ট্রিক্সের মধ্যে বলেছিলাম যে ওর মধ্যে কোনটা স্থির, কীরকমভাবে কোনটা মনে রাখতে হবে। ওকে, তো একটু তবু আমরা মনে করে দেখো যে বয়েলের সূত্র অনুযায়ী
ভি প্রপোর্শনাল টু 1/p হয়, অর্থাৎ যত চাপটা বাড়াবো আয়তনটা কি হবে, ক্রমশ কমে যাবে। অর্থাৎ এটা বলতে পারি আয়তন আর চাপ কি সম্পর্ক রয়েছে, পরস্পর ব্যস্তানুপাতিক সম্পর্ক রয়েছে, সেটা এখানে পুট করা হয়েছে। আবার চার্লস কি বলেছিল, যত টেম্পারেচারটা দেবো কি হবে, আয়তনটা ক্রমশ বেড়ে যাবে। অর্থাৎ কি বলতে পারি, আয়তন কি হবে, উষ্ণতার সঙ্গে সরল ভেদে পরিবর্তনটা হবে। আর এই পরিবর্তন তখনই হয় যখন গ্যাসের ভর মানে এম আর চাপটা স্থির থাকে। সব অলরেডি পড়ে এসেছি আমরা। আর বয়েলের মধ্যে কি হয়, যখন উষ্ণতা টি আর ভরটা স্থির থাকে। তাহলে ভি মানটা কি হলো, একবার পি এর সাথে পরিবর্তন হচ্ছে, ভি আবার কি হচ্ছে, একবার টি এর সাথে পরিবর্তন হচ্ছে। এবার দেখবো কি আমরা, যদি টি আর পি একসাথে পরিবর্তন হয়ে যায় তখন তাহলে কি কেসটা ঘটবে। ওকে, অর্থাৎ যৌগিক ভেদ দিয়ে জয়েন করে এবারে, যে যৌগিক ভেদের উপপাদ্য থেকে পাই। কি পাচ্ছি এখান থেকে আমরা, ভি বাঁ দিকে পড়ে আছে রাখলাম, প্রপোর্শনাল টু দিলাম, ডান দিকে টি ওপরে আছে উপরে রাখলাম, নিচে কত হচ্ছে পি, তো পি কে নিচে পুট করলাম। এটা কখন হবে, একটু আগেই বললাম, যখন পি মানে চাপ ও উষ্ণতা মানে টি পরিবর্তনশীল, ঠিক আছে। আর যখনই আমরা প্রপোর্শনালটাকে ইকুয়াল করতে যাব, যখনই সমান করতে যাব, তখনই কিন্তু একটা ধ্রুবক কি আনতে হয়, কে ইন্টু কত পাচ্ছি, টি বাই পি পাচ্ছি, যেখানে কে কি বললাম, নট ইকুয়াল টু 0 ধ্রুবক বললাম। ঠিক আছে, এই কাজও কোনাকুনি গুণ করো। তো পিভি ইকুয়াল টু কত পাচ্ছি, কেটি পাচ্ছি, টি দিয়ে ভাগ করো, পিভি বাই টি সমান কত পাচ্ছি, কে। অলরেডি কি বলে আসছি, পিভি সমান কে হলে কি হয়, পি1 ভি1 সমান পি2 ভি2 হয়। এখানে সেম পিভি বাই টি সমান কে হলে কি লিখতে পারি আমরা, যে পি1 ভি1 বাই টি1 ইকুয়াল টু কত বলতে পারি আমরা, যে পি2 ভি2 বাই টি2। এটাই হলো বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র। ওকে, তো যেখানে পি1টা কি বলতে পারি, গ্যাসের চাপ, পি2 কি বলতে পারি, সরি পি1 হচ্ছে গ্যাসের প্রাথমিক চাপ, পি2 কি বলতে পারি, গ্যাসের অন্তিম চাপ, V1 কি প্রাথমিক আয়তন, V2 কি অন্তিম আয়তন, T1 কি প্রাথমিক উষ্ণতা, T2 কি অন্তিম উষ্ণতা। ওকে, এটা কিন্তু অবশ্যই মন দিয়ে প্র্যাকটিস করতে হবে। ওকে, তো এবার কয়েকটা গাণিতিক এক্সাম্পল করা যাক বয়েল ও চার্লসের সমন্বয় থেকে। তো কি ফর্মুলা শিখেছি আমরা, শিখেছি যে P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 বাই T2। তো এখান থেকে অঙ্ক করার সময় ফার্স্ট দুটো কনসেপ্ট তোমাদেরকে মনে রাখতে হবে। প্রথম থেকে বলে আসছে কি বলতো, উষ্ণতা যখনই মেজারমেন্ট করব কেলভিন স্কেল বা পরম স্কেলে কিন্তু মাপতে হবে, কখনোই কিন্তু সেলসিয়াস স্কেলে কোনো কাজ করা যাবে না। সেকেন্ড যে কনসেপ্টটা মনে রাখতে আমাকে হবে, এসটিপির মানগুলো মনে রাখতে হবে। ঠিকই ছিল বলতো, চাপ কত হয়, 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ, আর টেম্পারেচার কত হয় 0 ডিগ্রি সেলসিয়াস। এই দুটো মান যেন মনে থাকে। আর থার্ড কি জানতে আমাকে হবে, যে যখনই সমন্বয়ের কোনো অঙ্ক থাকবে মনে রাখবে কোনো কিছু স্থির বলা থাকবে না। যে বয়েলে কি বলা থাকতো, উষ্ণতা স্থির, চার্লসে কি বলা থাকতো, চাপ স্থির, বাট এখানে কোনো পারফেক্ট কোনো মানকে স্থির বলা থাকবে না। যদি বলা থাকে ভরটা হতে পারে, বাকি সমস্ত মান পরিবর্তন হবে। তো ফার্স্ট অঙ্কটা হচ্ছে থেকে রিড করো কি বলেছেন। 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ও 750 mmHg চাপে কোনো গ্যাসের আয়তন 1000 সেমি কিউব। কোন তাপমাত্রায় 700 mmHg চাপে গ্যাসটির আয়তন 1400 সেমি কিউব হবে। তো মন দিয়ে খেয়াল করো, দাঁড়ির আগে যে সমস্ত মানটা আছে সব কি প্রাথমিক মান। তো প্রাথমিক উষ্ণতা কত বলা আছে, 1 নম্বর কোশ্চেনটা, যে প্রাথমিক উষ্ণতা আর T1 বলতে পারি, তাই তো, কত আছে 27 ডিগ্রি সেলসিয়াস। তো সেলসিয়াসে রাখবো না, কি করবো কেলভিনে নিয়ে যাবো, কি করে সম্ভব, অলওয়েজ 273 প্লাস করে দাও, ফলে কত পাচ্ছি আমরা, 300 কেলভিন পেয়ে গেছি আমরা, তাই তো। আবার খেয়াল করো, যে প্রাথমিক চাপ, চাপ মানে কি বলতে পারি P1 প্রেসার। তো চাপটা কত বলে দেওয়া আছে, চাপটা বলে দিয়ে 750 mmHg বলা আছে। mm মানে কি মিলিমিটার, Hg মানে কি পারস্তম্ভের চাপ। আর প্রাথমিক আয়তনটা কি দিয়ে লিখতে পারি, V1। আয়তনটা কত বলে দেওয়া আছে, 1000 সেমি কিউব বলে দেওয়া আছে। কত আছে, 1000 সেমি কিউব বলে দেওয়া আছে। এবার অন্তিম মান কত হচ্ছে, কোন তাপমাত্রায়, অর্থাৎ কি বার করতে বলেছে, অন্তিম উষ্ণতা, অন্তিম উষ্ণতা
P2 কত বলেছে এখান থেকে বার করতে বলেছে, অন্তিম চাপ মানে কত P2, অন্তিম চাপ কত বলে দেওয়া আছে খেয়াল করো 700 mmHg বলা আছে, 700 mmHg বলে দেওয়া আছে। তো অন্তিম আয়তনটা দেখো কত বলা আছে 1400, তাই তো V2 কত আছে 1400 সেমি কিউব বলে দেওয়া আছে, তাই তো। তো যেহেতু এখানে পারফেক্ট কোনো মান স্থির বলা নেই, তাই কি বলতে পারি এটা অবশ্যই সমন্বয়ের অঙ্ক। তো কি লিখবো বয়েল ও চার্লসের সমন্বয় থেকে পাই। ওকে কি পাচ্ছি আমরা যে P1 V1 বাই T1 ইকুয়াল টু কত P2 V2 বাই কত T2, তাই তো। তো যেখানে P1 টা কত আছে, P1 টা আছে 750, V1 টা কত বলতে পারি আমরা আয়তনটা 1000, T1 টা কত আছে 300 বসে আছে, P2 কত আছে P2 আছে 700, তাই তো। V2 কত আছে 1400 আছে, আর P2 আমাকে বার করতে বলেছে। কাটাকাটি করে পারে এই শূন্য কেটে গেল, এই শূন্য কেটে গেল, তাই তো। আবার কাজ করো এই পাশাপাশি দুখানা শূন্যকে কেটে দাও, কাটতে পারি আমরা। 3 দিয়ে কাটি করে পারে 3 একে 3, 3 25 75, তাই তো। 5 দিয়ে কাটি করে পাশাপাশি, তাহলে 5 5 25, 5 2 10, 5 8 40, শূন্য পাচ্ছি আমরা। 5 দিয়ে আবার কাটি করো 5 5 25, 5 6 30, তাই তো। কোনাকুনি গুণ করো বা T2 সমান তাহলে কত আছে দেখো অনলি 56 ইনটু কত পড়ে আছে 7 পড়ে আছে, তাই তো। গুণটা করলে কত পাচ্ছি এখান থেকে আমরা 392 পাচ্ছি আমরা। কত পেয়েছি 392। তাহলে অন্তিম উষ্ণতা T2 এর মানটা কত পেয়েছি আমরা 392 পেয়েছি। একক তাহলে কি হবে মন দিয়ে খেয়াল করে দেখো, যেহেতু টেম্পারেচারটা কেলভিন নিয়ে কাজ করেছি, তাই করবো কি আমরা টেম্পারেচার অবশ্যই কেলভিনেতে রিপ্রেজেন্ট করব। তাহলে কেলভিনে তো রাখবো না, করবো কি কেলভিন থেকে সেলসিয়াসের মধ্যে কনভার্ট করবো। কিভাবে করবো সিম্পল 273 মাইনাস করবো। কেলভিনও রাখতে পারো বা সেলসিয়াসে নিয়ে যেতেও পারো, কোনো সমস্যা নেই। তো নিয়ে যাও, নিয়ে গেলে কত পাচ্ছি ওখান থেকে আমরা 119 ডিগ্রি সেলসিয়াস পেয়ে গেলাম। বোঝা গেল? যদি আগের অঙ্কটা বুঝে থেকে থাকো, এবার সেকেন্ড কোশ্চেনটা আসো, অ্যান্ড ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে রিড করো ফার্স্ট কোশ্চেনটা। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নির্দিষ্ট ভরের কোনো গ্যাসকে উত্তপ্ত করলে গ্যাসের চাপ ও আয়তন উভয়ই দ্বিগুণ হয়। তাহলে গ্যাসটির চূড়ান্ত আয়তন কত? চূড়ান্ত মানে কি অন্তিম আয়তনটা বার করতে বলেছে। তাহলে এর মধ্যে কোনো চাপ স্থির বলা আছে? বলা নেই। চাপ স্থির হলে কি হতো? চার্লসের সূত্র হতো। কোনো উষ্ণতা স্থির বলা আছে? বলা নেই। থাকলে কি হতো? বয়েল হতো। যেহেতু কিছুই বলা নেই, দুজনেই থাকবে, মানে কি সমন্বয় করব আমরা, তাই তো। তো কি কি মান দিয়েছে মন দিয়ে খেয়াল করো। প্রাথমিক উষ্ণতা, প্রাথমিক উষ্ণতা কি দিয়ে লিখতে হয়? টেম্পারেচার T1 কত আছে 0 ডিগ্রি সেলসিয়াস, কখনো সেলসিয়াসে লাগবে না, অলরেডি 273 প্লাস করে কেলভিনেতে কনভার্ট করে দেবে, ঠিক আছে। দেন করবো কি আমরা এবারে অন্তিম উষ্ণতা দেখো বার করতে বলেছে, চূড়ান্ত মানটা বার করতে বলেছে, রাইট। চূড়ান্ত উষ্ণতা মানে কি T2 এর মানটা বার করতে বলেছে। প্রাথমিক চাপ P1, প্রাথমিক আয়তন V1, লিখছি মানটা কত, একটু ওয়েট করো। অন্তিম চাপ মানে কত P2, অন্তিম আয়তন মানে কি বলতে পারি আমরা V2, তাই তো। মন দিয়ে খেয়াল করো এবারে বলছে চাপ ও আয়তন উভয়কে দ্বিগুণ করা হয়েছে। মানে কি যদি আগের চাপটা 5 হয় তাহলে অন্তিম চাপ তাহলে কত হয়ে যাবে? দ্বিগুণ মানে 10 হয়ে যাবে। যদি আগের আয়তনটা 10 হয় তাহলে অন্তিম আয়তনটা কত হয়ে যাবে? ডবল মানে কি 20 হয়ে যাবে, তাই তো। এখানে একদম তাই, যেহেতু কোনো পারফেক্ট মান বলে দেওয়া নেই, তো করবো কি আমরা এক্স ধরবো। ধরলাম প্রাথমিক চাপটা কত বললাম, এক্স বললাম, তাহলে অন্তিম চাপ তাহলে কত হয়ে যাবে? দ্বিগুণ করলে কত পাচ্ছি আমরা? 2x পেয়ে যাচ্ছি। তো যেহেতু এখানে এক্সটা ধরেছি, এখানে আমি এক্স ধরবো না, কি করবো ওয়াই ধরবো। কি ধরলাম? ওয়াই ধরলাম, তাই তো। তো ওয়াই, যদি কেউ মনে মনে ভাবো স্যার এক্সটাই কেন আগে ধরছে, এক্স তো লেডিস ক্রোমোজোম, অমন কোনো ব্যাপার না ভাই, ইচ্ছা হলো তাই আমি ধরেছি, ঠিক আছে। তো আয়তনটা কত বললাম? ওয়াই বললাম, দ্বিগুণ মানে কত হয়ে যাবে? 2y হয়ে যাবে। কত হয়ে যাবে? 2y হয়ে যাবে, রাইট।
অ্যাপ্লাই করা ফর্মুলাটাই পারে কি জানি P1 V1 বাই T1 ইকুয়াল টু কত P2 V2 বাই T2। তো P1 টা কত আছে x, V1 টা কত আছে এখানে V1 টা কত আছে y আছে, T1 টা কত আছে 273 আছে, P2 কত 2x, V2 কত 2y, T2 कत जानी ना। x एक के x x कैंसिल हो गया, y y भी कैंसिल हो गया, क्रॉस মাল্টিপ্লাই कर दो अभी। तो T2 एक के কত T2 ইকুয়াল টু কত পাচ্ছি 2 দুগুণে 4 পড়ে আছে আর কোণাকুণি 273 টা গুণ হয়ে গেল, করলে কত পাচ্ছি 1092 পেয়ে গেলাম। একক তাহলে কি হবে নো কনফিউশন অনলি সলিউশন কত আছে কেলভিন, তো কত অ্যানসারটা হয়ে যাবে কেলভিন হয়ে যাবে। বাট যেহেতু উষ্ণতা কিসে বার করতে বলেছে সেলসিয়াসে ছিল, তাই করবো কি সেলসিয়াসেই মানটা বার করবো। কত পেয়েছি 1092 থেকে 273 মাইনাস করলাম, করলে কত পাচ্ছি আমরা 819 ডিগ্রি সেলসিয়াস পেয়ে গেলাম। Subscribe now and press the bell icon. Never miss যদি an অঙ্কটা update. বুঝতে পেরে থাকো তোমাদেরকে আমি দেখো নিচে একটা অঙ্ক দিলাম, ঠিক আছে, তোমরা করে আমায় দেখাবে, মানে দেখাবে না মানে কমেন্ট করবে যে কত অ্যান্সারটা। এবার এর কনসেপ্টের উপর লাস্ট যে অঙ্কটা করবো সেরা একটা অঙ্ক, ঠিক আছে, অঙ্কটা মন দিয়ে খেয়াল করো। 300 কেলভিন উষ্ণতায় ও 760 mmHg চাপে কোনো গ্যাসের আয়তন 300 সেমি কিউব, এসটিপিতে ওই গ্যাসের আয়তনটা বার করতে বলেছে। তো প্রথমে কি বলে দেওয়া আছে প্রাথমিক উষ্ণতা বলে দেওয়া আছে, রাইট। তো ফার্স্ট কি বলেছে যে প্রাথমিক উষ্ণতা মানে কত বলতে পারি T1 কত বলে দেওয়া আছে 300 কেলভিন বলে দেওয়া আছে, রাইট। দেন কি বলা আছে প্রাথমিক চাপ, তো প্রাথমিক চাপ মানে কত বলতে পারি P2 কত আছে 760 বোধহয় 750, তাই তো, সরি 760 mmHg বলে দেওয়া আছে। আর প্রাথমিক আয়তনটা মানে কি বলতে পারি আমরা V1 টা, তো V1 টা কত বলে দেওয়া আছে আয়তনটা 300 সেমি কিউব বলে দেওয়া আছে, বলে দেওয়া আছে। তো অন্তিম তো কোনো মান বলা নেই, তো এসটিপি তে বলা আছে, তাই তো। তো এসটিপি তে আবার কি জিনিস রে বাবা, মনে রাখবে সবসময় মান দেওয়া না থাকলেও কিন্তু মানগুলোকে ধরে নিতে হয়। কীরকম ভাবে প্রথম থেকে বলে আসছি অঙ্ক করতে কাজে লাগবে কাজে লাগবে কাজে লাগবে, কি কাজে লাগবে এসটিপির মানগুলো কাজে লাগবে। তাহলে এসটিপিতে টেম্পারেচারটা কত হয়, অর্থাৎ অন্তিম উষ্ণতা কত হবে ডিগ্রি মানটা অলওয়েজ 0 ডিগ্রি সেলসিয়াস, মানে কত বলতে পারি 273 কেলভিন, তাই তো। 273 কি বলতে পারি কেলভিন নিশ্চয়ই বলতে পারি আমরা। আর অন্তিম চাপ তাহলে কত হয়, অন্তিম চাপ তো হয় 76 cmHg হয়ে যায়, কিন্তু যেহেতু এখানে মিলিমিটারেতে আছে এতে করব কি আমরা সেমি থেকে মিলিমিটারে কনভার্ট করব, কি করে সম্ভব সেন্টিমিটার মিলিমিটার এক ঘর যাচ্ছি মানে কি 10 দিয়ে গুণ করলাম, করে কত পেয়েছি আমরা 760 mmHg পেয়ে গেছি আমরা। কি বার করতে বলেছে অন্তিম আয়তনটা পার করতে আমাদেরকে বলেছে, অর্থাৎ কি বলতে পারি ভিটুর মানটা আমাদের ক্যালকুলেট করতে বলেছে। তো আমরা কি জানি, আমরা জানি P1 V1 বাই T1 ইকুয়াল টু কত P2 V2 বাই কত T2, রাইট। তো P1 তাহলে কত হবে, সরি এটা মিস্টেক হয়ে গেছে, প্রিন্টিং मिस्टेक हो गया, प्राथमिक चाप कत है P1 हो जाएगा ना, प्रिंटिंग मिस्टेक हो गया। 760 আছে, V1 টা কত আছে খেয়াল করো 300 বসে আছে, T1 টা কত আছে 300 রয়েছে পুট করলাম, P2 কত আছে অন্তিম চাপ P2, তাই তো কত আছে দেখো 760 বলে দেওয়া আছে। আর V2 কত বলা আছে এখানে খেয়াল করো জানি না, আর T2 কত আছে 273 রয়েছে। এই 300 কেটে দাও 760 এই মানটা কেটে গেল, এটা 1 পড়ে আছে কোণাকুণি গুণ করো, এই V2 ইকুয়াল টু কত পাচ্ছি 273। V2 মানে কি আয়তন, তাই থেকে কি আছে সেমি কিউব আছে, আয়তনটা কত হয়ে যাবে 273 সেমি কিউব হয়ে গেল, এটা হলো গ্যাসের অন্তিম আয়তন। তো এবার দেখব কি আমরা আদর্শ গ্যাস কি। আচ্ছা ভাবো তো আদর্শ ওয়ার্ডটা শুনে মাথার মধ্যে কি মনে পড়ছে,
কি মনে পড়ছে তোমাদের? আমার তো বিবেকানন্দের কথা মনে পড়ছে, আদর্শ ব্যক্তি ছিলেন, তাই তো? তা আমরা এখন কি চাইবো? ওই সমস্ত আদর্শ ব্যক্তিকে কি করতে চাইবো? মেনে চলতে চাইবো, যাতে কিছু তো করতে পারি ওনার মতো, তাই না? যিনি 1 ঘন্টায় 500খানা পেজ মুখস্থ করতে পেরেছিলেন, আমরা তো একটা মুখস্থ করতে পারবো, তো ওনার মতো আমরা হতে চাইবো, তাই তো? এরকম ওয়ার্ডটা বলতে পারি আমরা। আর কারো আবার হানি সিংয়ের কথা মনে পড়ছে না তো? ছাড়ো বাদ দাও, এখানে দেখো, তা আদর্শ গ্যাস কি? তো আদর্শ মানে কি বললাম? যারা কাউকে অপরকে আদর্শকে যারা মানতে চায়, মানে এটা বলতে চাইছি আমি, যে সমস্ত গ্যাস বয়েল ও চার্লসের সূত্রকে মেনে চলে। কি বললাম? যে সমস্ত গ্যাস বয়েল ও চার্লসের সূত্রকে মেনে চলে তাদেরকেই বলা হয় আদর্শ গ্যাস। এই একটা সমীকরণ আছে, এই সমীকরণটা মনে রাখবে যে পিভি ইকুয়াল টু এনআরটি। কি বললাম? পিভি সমান এনআরটি। এই সমীকরণটা নির্ণয় করবো এক্ষুনি আমরা। অনেকে এটাও বলে যে সমস্ত গ্যাস পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণকে মেনে চলে তাকেও কিন্তু তোমরা আদর্শ গ্যাস বলতে পারো, যেহেতু এটাও সমীকরণ। ওকে, তো যেহেতু আদর্শ গ্যাস বয়েল ও চার্লসের সূত্রকে মেনে চলে, তো এখন দেখবো আমরা আদর্শ গ্যাসের সমীকরণটা বার করতে বয়েলের সূত্র, চার্লসের সূত্র কীরকমভাবে হেল্প করছে, তো দেখা যাক। ওকে, অলরেডি কি জেনেছি আমরা? বয়েলের সূত্র জেনেছি, তাই তো? বয়েলের সূত্র, একটু আগে যে সমন্বয়টা বললাম একদম সেম ক্যালকুলেশন। আর কি জেনেছি আমরা? চার্লসের সূত্র জেনেছি আমরা। যা যা পড়েছি ডিটেলসে যেমন লেখা হয়, আমি আর লিখছি না বেশি পরিমাণে। তো বয়েল কি বলেছিল? ভি প্রপোর্শনাল টু 1/p বলেছিল, যখন কি গ্যাসের ভর আর কি উষ্ণতা স্থির থাকবে। কি থাকবে? স্থির। আগে লেখাটা কপি করবে কিন্তু এখানটা অবশ্যই। আর চার্লস কি বলেছিল? ভি প্রপোর্শনাল টি বলেছিল, যখন কি গ্যাসের ভর ও চাপটা কি থাকবে? স্থির থাকবে। যৌগিক ভেদ কি বললো? দুটোকে কম্বাইন করো। তো যৌগিক ভেদে কি পেয়েছিলাম? যে ভি প্রপোর্শনাল টু টি/পি পেয়েছিলাম, যখন টি ও পি কি ছিল? পরিবর্তন হচ্ছিল। এটা নিশ্চয়ই বলতে পারি আমরা, যখন পরিবর্তন হচ্ছিল। এখন তাহলে কাজ করো, একে সমান করো। বি সমান তাহলে কত পাচ্ছি? কে ইন্টু টি/পি, যেখানে কি বলেছিলাম? কে হচ্ছে নট ইকুয়াল টু 0 ধ্রুবক। নিশ্চয়ই বলতে পারি এটাকে আমরা। কোনাকুনি গুণ করো, করলে কত পাচ্ছি? পিভি সমান কেটি পড়ে আছে। তাহলে এত অবধি এক্স্যাক্টলি সেম ছিল, পাল্টাবে কোথায়? আদর্শ গ্যাস বলছে আমি যখন মেনে চলছি, তাহলে এক কাজ করো, আমার ধ্রুবকের মধ্যে কে তোমরা লেখো না। তা কি লিখবো আমরা? কে জায়গাতে অন্য একটা মান লিখতে বললো। মানটা কি? পিভি ইকুয়াল টু আরটি। কি বললাম? পিভি ইকুয়াল টু আরটি, যেখানে করলাম কি কে জায়গাতে আটটা পুট করলাম। আটটা কি? আটটা একটু পরে জানবো, মনে রাখবে জাস্ট এখন। যেটা মনে রাখবে, আটটাকে বলা হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক। কেও ধ্রুবক, আরও ধ্রুবক, যেহেতু এর মধ্যে আমরা আর কি ইউজ করব, সার্বজনীন গ্যাস ধ্রুবক। ওকে, এটা মনে রেখো। ওকে, তো পিভি ইকুয়াল টু আরটি পেয়ে গেছি। তো মনে রাখবে এই যে সমীকরণটা পেয়েছি, এটা কিন্তু 1 মোল গ্যাসের ক্ষেত্রে। মোল মানে কি বলো তো? যে কি পরিমাণ পদার্থের গ্যাসের কণা আছে, ওকে মোল সংখ্যা দিয়ে মাপা হয়ে থাকে। কি বলতে পারি আমরা? যে 1 মোল গ্যাসের ক্ষেত্রে, 1 মোল গ্যাসের ক্ষেত্রে আদর্শ গ্যাসের সমীকরণ, আদর্শ গ্যাসের সমীকরণ কত হয়? পিভি ইকুয়াল টু 1 ইনটু আরটি হয়ে যায় 1 মোল গ্যাসের ক্ষেত্রে। তাহলে 2 মোল গ্যাসের ক্ষেত্রে আদর্শ গ্যাসের সমীকরণ তাহলে কত হবে? পিভি ইকুয়াল টু 2 ইনটু আরটি বলতে পারি আমরা। এটা কি? 2 মোল গ্যাসের ক্ষেত্রে। তাহলে এমন করতে করতে 3 মোলে কত হবে? পিভি ইকুয়াল টু 3 আরটি। 4 মোলে কত হবে? পিভি ইকুয়াল টু 4 আরটি। অত মান লিখবো না, কি করবো? একবারে n মোল লিখবো। n মানে কি? যা কোনো সংখ্যা হতে পারে। তাহলে n মোল গ্যাসের ক্ষেত্রে আদর্শ গ্যাসের সমীকরণটা কত পাচ্ছি? যে পিভি ইকুয়াল টু এনআরটি পেয়ে যাচ্ছি। অনেকে বলে স্যার এরকম কি কমা কমা দেবো, মানে কমা মানে লাইনটা টানবো? একদম টানবে, ঠিক আছে? এমন করতে করতে n মোলের সমীকরণটা বার করতে আমাকে হবে, পিভি ইকুয়াল টু এনআরটি। তাহলে এই যে সমীকরণটা পেয়েছি, এই সমীকরণের মধ্যে পি তাহলে কি বলতে পারি? পি হচ্ছে গ্যাসের চাপ। কি বললাম? পি হচ্ছে গ্যাসের চাপ। অলওয়েজ মনে রাখবে, চাপ কিন্তু মাপা হবে এটিএম এককে, অন্য কিছুতে কিন্তু হবে না, ঠিক আছে?
ভি কি? ভি কি? ভি হচ্ছে গ্যাসের আয়তন। কি বললাম? ভি হচ্ছে গ্যাসের আয়তন। আয়তন কি মাপা হবে? আয়তন অবশ্যই কিন্তু অলওয়েজ লিটারেতে কিন্তু মাপা হবে, মনে রাখবে। এনটা কি? এনটা হচ্ছে মোল সংখ্যা। কি বললাম? এনটা হচ্ছে মোল সংখ্যা। কি করে বার করতে হয় এটা পরে শেখাচ্ছি আমি। আর একটা মান আছে, মনে রাখবে। এন ইকুয়াল টু কত হয়? W/m হয়। কি হয়? W মানে ওজন বাই m হয়ে যায়। জাস্ট মনে রাখো ব্যাপারটা, এন ইকুয়াল W/m। আরটা কি? আরটা হলো বললাম সার্বজনীন গ্যাস ধ্রুবক। আর টিটা কি? গ্যাসের উষ্ণতা। কি বল? উষ্ণতা। আর টেম্পারেচার কিন্তু অবশ্যই কিসে মাপা হবে? কেলভিনে কিন্তু মাপা হবে। কিসে মাপা হবে বললাম? কেলভিনে কিন্তু মাপা হবে। এই কয়েকটা মান কিন্তু অবশ্যই মনে রেখো, তা না হলে অঙ্ক করতে পারবে না কিন্তু। তাহলে আলটিমেটলি আমরা সমীকরণটা কি পেয়েছি? PV ইকুয়াল টু nRT পেয়েছি। এটা কি? আদর্শ গ্যাসের সমীকরণ n মোল গ্যাসের ক্ষেত্রে। অনেক সময় মাধ্যমিক কোশ্চেনে দেখা গেছে বলবে, আচ্ছা বাবা এক কাজ করো তোমরা 1 মোল গ্যাসের ক্ষেত্রে সমীকরণটা লেখো। কত হবে? PV সমান 1RT। 2 বললে PV সমান 2RT। n বললে PV ইকুয়াল টু nRT। যেমন বলবে তেমন তোমার গল্পটা লিখে দিয়ে আসবে। কেমন? মনে যেমন থাকে এটা। তো প্রথমে কি বললাম আমি? চাপ কিন্তু এটিএমে মাপতে হবে। কি করে মাপবো রে বাবা? মন দিয়ে খেয়াল করো। ধরে নাও একটা মান দেওয়া আছে 19 cm চাপ বলে দেবে, মানে এত সেমি পারস্তম্ভের চাপ বলে দেওয়া আছে। ঠিক আছে? কি করতে হবে? এই মানটাকে এটিএম এতে আনতে হবে। কি করে নিয়ে যাব? যখন মানটাকে এটিএম এ নিয়ে যাব, সিম্পল এসটিপি তে চাপ কত পড়েছিলাম? 76 cm/Hg পড়েছিলাম। তাই করব কি আমরা? 76 দিয়ে ডিভাইড করে দেব। ওকে? বলে কত পাচ্ছি আমরা? 4×9=76, তো 1/4 এটিএম হয়ে গেল। যদি বলে স্যার কেন করলাম? কারণ কি মনে রাখবে 1 ATM ইকুয়াল টু 76 cm/Hg হয়ে যায়। ওকে? যখনই আমরা cm/Hg থেকে ATM এ নিয়ে যাব, সিম্পল 76 দিয়ে ডিভাইড করে দেব। আর একটা एग्जांपल লিখছি। ধরে কোন একটা মান দিয়ে আছে 380 মিলিমিটার পারস্তম্ভের চাপ বলে দেওয়া আছে। কি বলা আছে? 380 মিলিমিটার পারস্তম্ভের চাপ বলে দেওয়া আছে। তখন করব কি আমরা? যেহেতু মানটা মিলিমিটারে বলা আছে, তাই এখানে আমরা সেমিতে পুট না করে মিলিমিটারে পুট করব। মানে কি করতে হবে বলো তো? 760 দিয়ে ভাগ করতে হবে। 38 দুগুণে 76 কত পাচ্ছি আমরা? 1/2 এটিএম পেয়ে গেলাম। ওকে? এই বেসিক এটিএম ক্যালকুলেশনটা মনে রেখো, অঙ্কে আমাদের কাজে লাগবে। ঠিক আছে? এখানে কি বললাম? আয়তন তো লিটারে দিয়ে মাপবো, কোনো সমস্যা নেই। এনটা হচ্ছে মোল সংখ্যা। তো মোল সংখ্যা কি করে বার করব? ইন্টারেস্টিং টপিক, মন দিয়ে খেয়াল করে কিন্তু। বললাম কি যে 22 গ্রাম CO2, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন একটা। 22 গ্রাম CO2 বলা আছে, তো এর আমাকে মোল সংখ্যা বার করতে বলেছে। তো প্রথমে মনে রাখবে ব্র্যাকেটে কিন্তু একটা মান বলা থাকে। কি মান বলো তো? C সমান 12 ও সমান 16 বলা থাকে। এগুলো কি? ভর, পারমাণবিক ভর। ওকে? তো এই ভরগুলো কি স্যার আমাদেরকে মনে রাখতে হবে? যদি মনে রাখতে পারো অনেক ভালো হবে, উপকার হবে। কেন বলো তো? 3 মার্কসে যখন অঙ্কটা দিবে ভরটা বলা থাকবে, বাট যখন 1 মার্কসে একটা MCQ যখন অঙ্কটা দিবে বলা থাকবে না ভরটা। তখন যদি তোমরা ভরটা মনে রেখো খুব ভালো হবে। তো কোন কোন ভরটা মনে রাখবো? যে পাঁচটা আমি একটা লিস্ট দিয়ে দিলাম। তোমরা শুধুমাত্র এই লিস্টের মধ্যে দেখো 11খানা ভর লেখানো আছে, এই 11টাই মন দিয়ে মনে রেখো, তাহলেই দারুণ খেলতে পারবে। তো দেখে নাও এবারে। তো ফার্স্টই করতে আমাকে হবে এই ভরটার সাহায্যে ফার্স্ট আমাকে মোল সংখ্যা ফর্মুলাটা কি বললাম? W/m। এমটা কি জানো? এমটাকে বলে আণবিক ভর বলা হয়। কি বলা হয়? আণবিক ভর। তো ফার্স্টই করতে আমাকে হবে মোল সংখ্যা বার করার আগে ফার্স্ট আমাকে আণবিক ভর বার করতে হবে। আর এখানে গ্যাসটা কি আছে? CO2 আছে। কি করে বার করব? C এর ভরটা কত আছে? 12, পুট করে দিলাম। প্লাস অক্সিজেনটা কত আছে? 16 আছে। কটা? দুটো করলাম কি 2 দিয়ে গুণ করে দিলাম। বলতে পারি আমরা, যেমন ধরে নাও আমার ভর 40, আমারটা বন্ধুর ভর 50, অন্যটা বন্ধুর ভর 20, 30। মোট সেটা ভর কত হবে? কি করব? সমস্ত মানকে প্লাস করে দেবো। এখানে একদম সেম করলাম কি সমস্ত ভরকে প্লাস করলাম। তাহলে 12 প্লাস কত? 16 দুগুণে 32। তাহলে মোট সেটা কত পেয়েছি আমরা? 44 গ্রাম পেয়ে গেলাম। এটা কি পেয়েছি আমরা? আণবিক ভরটা পেয়ে গেছি আমরা। তাহলে মোল ওজনটা কত বলা আছে বলো তো? যেই পরিমাণটা বলা আছে ওটা হচ্ছে ডব্লুর মানটা বলা আছে, ওয়েট কত আছে? 22 গ্রাম বলে দেওয়া আছে।
তাহলে মোলটা কত হয়ে যাবে, n ইকুয়াল টু W/m, W কত আছে 22 বাই কত আছে 44 আছে, হলে কত পাচ্ছি এখান থেকে আমরা 1/2, মানে কত পাচ্ছি 1/2 মানে 0.5 মোল হয়ে গেল। ওটা বুঝতে পারলে, এটা মনে যেমন থাকে। এখান থেকে একটা অঙ্ক পরীক্ষা এসেছিল একবার এমসিকিউর মধ্যে, যে 22 গ্রাম CO2 ক্ষেত্রে সমীকরণটা কত আদর্শ গেছে, তো চিন্তার মধ্যে পড়ে গেছে প্রত্যেকে। 22 গ্রাম CO2 মধ্যে ফাঁসি করতে আমাকে হবে, কত গ্রাম CO2 মানে কত মোল বার করতে হবে, কত মোল পেয়েছি 0.5 মোল পেয়ে গেছি, সেই ক্ষেত্রে সমীকরণটা কত হয়ে যাবে, যে PV ইকুয়াল টু n টা কত পেয়েছি 0.5 RT হয়ে যাবে। ঠিক আছে, এই বেসিক জিনিসগুলো খেয়াল করো, তো মাধ্যমিকে 100তে পাওয়া কোনো ব্যাপারই না, বুঝতে পেরেছো তো। ডে বাই ডে কিন্তু সায়েন্স ইমপ্রুভমেন্ট হচ্ছে, তো এইগুলো কিন্তু গভীরে এসে শেখার চেষ্টা করো। ঠিক আছে, আমি আরও এক্সাম্পল নিচ্ছি। সেকেন্ড এক্সাম্পলটা ধরে নাও, বললাম চলো এক কাজ করো, 51 গ্রাম কি বললাম, 51 গ্রাম অ্যামোনিয়াকে নিয়েছি, অ্যামোনিয়ার সংকেত কি NH3। তো 51 গ্রাম অ্যামোনিয়ার মধ্যে দেখবো আমরা যে কত মোল লুকিয়ে আছে, দেখা যাক। মনে রাখবে এন এর ভরটা কত হয় 14, এইচ এর ভরটা কত হয় 1, তো ফাঁসি করতে আমাকে হবে আণবিক ভর অর্থাৎ এনটা বার করতে হবে। কি করে বার করবো, এন কটা আছে একটা, তার ভরটা কত 14 পুট করলাম, এইচ এর ভরটা কত আছে 1, আছে ভরটা 3টে পুট করলাম, 14 প্লাস 3 1 কে 3, মোট তাহলে কত হয়ে গেল 17 গ্রাম হয়ে গেল, বলতে পারি আমরা। তাহলে এন ইকুয়াল টু কত হয় W/m, W এর কত আছে 51 গ্রাম আছে, বাই কত হয়ে গেল 17 হয়ে গেল, 3 17 কত হচ্ছে 51, তো 3 কি হয়ে গেল 3 মোল হয়ে গেল, বলতে পারি কি পারি না বলো, হবে কি হবে না, এরকম ভাবে কিন্তু মোলটা বার করতে হবে। তাহলে এর সমীকরণ তাহলে কত হয়ে যাবে দেখা যাক, PV ইকুয়াল টু n, n কত 3 পেয়েছি, তো 3RT হয়ে যাবে, বলতে পারি আমরা। এই লজিকটা অবশ্যই মনে রেখো। তাহলে এনটা আলোচনা করা হয়ে গেছে, দেন কি নতুন যে ওয়ার্ডটা আছে আর, ঠিক আছে, আর কি, আর হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক, কি বললাম ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, তাই তো। এখন কি জানতে হবে এর মান, এর মোট 3টে মান আছে, তোমায় কি করতে হবে এই 3টে মান কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, কিরকম মান দেখো, ফার্স্ট জানতে আমাকে হবে SI মানটা জানতে হবে। SI মানে কি বলো তো, SI এর মান, SI মান ঠিক আছে কত হয় জানো, SI মান হচ্ছে সিস্টেম ইন্টারন্যাশনাল, সবথেকে বড় মানটা কত হয় এটা মনে রাখবে, এর SI মানটা হয় 8.314 এত জুল ইনটু মোল ইনভার্স ইনটু কত কেলভিন ইনভার্স। ঠিক আছে, আর সিজিএস, এই সিজিএস মানটা কত হয় জানো, মনে রাখবে 1 জুল সমান কত আর্ক হয় 10⁷ আর্ক। যদি সিজিএস এর মধ্যে মানটা বার করতে বললো, তাই করবো কি আমরা জুলের জায়গাতে আর্কটা পুট করবো, যেহেতু আর্ক হলো কার্যের সিজিএস একক, এত আর্ক ইনটু কত বসে আছে মোল ইনভার্স ইনটু কত কেলভিন ইনভার্স, বলতে পারি। আর সবথেকে যেটা ইম্পর্টেন্ট হচ্ছে লিটার অ্যাটমসফেরিক মান, কি বললাম লিটার অ্যাটমসফেরিক। এককে মান কত হয় বলো তো 0.082, ঠিক আছে, এত লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স ইনটু কেলভিন ইনভার্স। ঠিক আছে, এই মানটা অবশ্যই মনে রাখবে, আর যত আমরা অঙ্ক করব সব কিন্তু এখান থেকে আমরা করব। ঠিক আছে, এই মানটা অবশ্যই মনে রাখবো, অবশ্য বলা থাকবে তবু মানটা মনে রাখবো, পরীক্ষায় শর্ট কোশ্চেনে জিজ্ঞাসা করে কিন্তু। তো এবার দেখবো কি আমরা, ইটস আ ভেরি মাচ ইম্পর্টেন্ট কোশ্চেন, বলছে আদর্শ গ্যাসের সমীকরণ থেকে দেখাও যে বি ইকুয়াল টু মানে ঘনত্ব ডি সমান PM/RT। তো ঘনত্বকে ইংলিশে ডেনসিটি বলা হয়, সেইখানে একে ডি দিয়ে লেখা হয়েছে, তাহলে সেখান থেকে প্রমাণটা করতে বলেছে। তো একটু আগে কি পড়েছি আমরা যে পিভি ইকুয়াল টু কত হয়ে যায় NRT হয়ে যায়, তাই হয় কি হয় না বলো, অবশ্যই হয়ে যায়, এটা হয়ে যায়। আবার কি জানি আমরা পিভি ইকুয়াল টু কত, এর মানে কত হয়ে যায় W/m হয়ে যায়,
ইনটু কত পাচ্ছি আরটি বলতে পারি আমরা, বিকজ মূল সংখ্যাটা কত হয় n ইকুয়াল টু ওজন বাই কত আণবিক ভর বলতে পারি আমরা, তাই তো। তাহলে কাজ করে এবার কোনাকুনি গুণ করো, তাহলে পি ভি এম ইকুয়াল টু কত পাচ্ছি ডব্লিউ আর টি পাচ্ছি। প্রমাণটা দেখে দেখে কিন্তু আগাবে, ওকে। তো খেয়াল করে দেখো, যেহেতু পিএমটা একা আছে, এই পিএমকে আমি একা রাখলাম, পিএমকে আমি একা রাখলাম, আর ভিটা বললাম কি যেহেতু নেই তো ভাগ করে দাও, ভাগ করলে কত পাচ্ছি বলো তো ডব্লিউ বাই ভি পাচ্ছি বলতে পারি আমরা, ইনটু কত আছে আরটি পড়ে আছে, তাই তো। আর মনে রাখবে ঘনত্ব মানে কি জানো, খেয়াল করো, আমার কাছে মোট দুটো পাত্র আছে, পাত্রী কিন্তু নেই, এই একটা পাত্র এই একটা পাত্র, ঠিক আছে। মানে এর মধ্যে অনলি কি আছে জল আছে, ওয়াটার আছে, আর দেন করলাম কি এর মধ্যে জল আছে, আর বললাম কি এর মধ্যে লবণকে অ্যাড করলাম, চিনিকে অ্যাড করলাম, সব কিছুকে অ্যাড করলাম। তাহলে এখন বলো তো কার ঘনত্ব বেশি হবে, এই পাত্রের জলের ঘনত্ব না এর জলের ঘনত্বটা বেশি হবে? কি মনে হচ্ছে? হ্যাঁ, এর ঘনত্বটা বেশি হবে। কেন জানো? কারণ কি একই পরিমাণ আয়তনের মধ্যে বেশি পরিমাণ ভরটাকে মিশিয়েছি আমরা, একই ঘনত্ব বলা হয়। ঘনত্ব মানে কি বলতো, যে নির্দিষ্ট আয়তনের মধ্যে যে পরিমাণ ভরকে মেশাবো তাকে বলা হয় ঘনত্ব। ঘনত্ব মানে কি বলতে পারি আমরা, ঘনত্ব ডি ইকুয়াল টু কি বলতে পারি, যে ভর বাই কি বলতে পারি আমরা আয়তন। তো ভরকে কি দিয়ে লিখতে হয় ডব্লু বাই কত আয়তনটা ভি বলতে পারি। সেইটা মনে রাখবে, ডব্লু বাই এ মানে কত হয়ে যায় ডি হয়ে যায়, ইনটু কত বসে আছে আরটি বসে আছে, পিএম ইকুয়াল টু, তাই তো। সুতরাং কি বলতে পারি আমরা, এইটার সমান এটা যা বা এটা বলতে পারি ডি ইনটু আরটি সমান কত বলতে পারি পি ইনটু এম বলতে পারি আমরা। তাহলে আলটিমেটলি ডি এর মানটা কত পাচ্ছি, যে পিএম আরটি গুণে আছে ভাগ হয়ে গেল। ঘনত্বের ইকুয়েশনটা কত পেয়েছি, ডি সমান পিএম বাই আরটি। এইটা রিভিশন করে রাখো, একটা ভালো কোশ্চেন, অনেক টেস্টে কিন্তু কোশ্চেনটা আসে, ঠিক আছে। এবার করবো কি আমরা, যেহেতু আদর্শ গ্যাসের সমীকরণটা পেয়ে গেছি, কি ছিল সমীকরণটা পিভি ইকুয়াল টু এনআরটি। এখন করবো কি আমরা, এই সমীকরণ থেকে অঙ্ক করবো, ঠিক আছে। দেখা যাক কিরকম অঙ্ক, এখান থেকে একটা অঙ্ক দিবেই একদম, ঠিক আছে। তো 1 নম্বর অঙ্কটা মন দিয়ে খেয়াল করো, কি বলেছে, 300 কেলভিন উষ্ণতায় ও 570 mmHg চাপে 2.2 গ্রাম CO2 গ্যাসের আয়তন নির্ণয় করতে বলেছে। তো ফার্স্ট কি বলে দেওয়া আছে, 2.2 গ্রাম CO2 বলা আছে, ব্র্যাকেটে সি কত আছে 12 ও কত আছে 16। অলওয়েজ প্রথমে করবে কি বলতো, মোল সংখ্যাটা বার করবে। ফার্স্টে জানতে হবে আণবিক ভর, তাহলে আণবিক ভর মানে কি বলতে পারি এম, এমটা কত হবে খেয়াল করো, কার্বনটা 12 অক্সিজেনটা 16 ইনটু কত দুটো থাকার জন্য দ্বিগুণ করে দিলাম, 12 প্লাস কত পাচ্ছি 32, তা 12 কত পাচ্ছি মোট 44, কত হয়ে গেল 44 হয়ে গেল, তাই তো 44 গ্রাম হয়ে গেল। তাহলে আলটিমেটলি ভর আণবিক ভরটা পেয়ে গেছি, তাহলে মূল সংখ্যাটা কত হয়ে যাবে, তাহলে মূল সংখ্যা কত হয়ে যায় n ইকুয়াল টু w বাই কত হয়ে যাচ্ছে m হয়ে যাচ্ছে, তাই তো। তো w টা কত আছে 2.2 আছে, তো 2.2 বাই কত পাচ্ছি 44 পাচ্ছি আমরা, 0.2 কত হচ্ছে 10, 22 কে 22, 22 গুণে 44, 1 বাই কত পাচ্ছি 20 পাচ্ছি। কত পেলাম, মোল সংখ্যাটা 1/20 মোল পেয়ে গেছি আমরা, তো মোল। দেন কি এখন জানতে আমাকে হবে, আর কি দেওয়া আছে উষ্ণতা টেম্পারেচার, আমার টি কত বলে দেওয়া আছে এখানে 300 কেলভিন বলে দেওয়া আছে। চাপ, তো চাপটা কত আছে, চাপ দেখো পি ইকুয়াল টু দেখো 570 mmHg বলা আছে। অলওয়েজ কি বলেছি আমি, যখনই ক্যালকুলেশনটা করব এটিএম এ নিয়ে যাব, কি করে সম্ভব, সিম্পল 570 কে কি করব 770 দিয়ে 60 দিয়ে ভাগ করে দেব, 00 কে কেটে গেল। এখন কত বসে আছে, যে অনলি ফর 57/76 এটিএম পড়ে আছে। তো চাপটাও পেয়ে গেছি আমরা, আর কি আমাকে আয়তনটা বার করতে বলেছে। তাহলে আয়তন মানে কত বলতে পারি আমরা, আয়তন মানে বলতে পারি আমরা কত, যে ভি, ভিটা কত, আমরা সমীকরণটা কি জানি পিভি ইকুয়াল টু এনআরটি,
যেখানে পি কত আছে 57/76 পড়ে আছে, ভি কত জানি না, এন কত আছে 1/20, আর কত হয় সবসময় মনে রাখতে বলেছে মানটা 0.082, আর টি কত আছে 300 বলা আছে। পয়েন্ট ফিলে কত আসছে বাই 1000 চলে আসছে, তাই তো? দুটো শূন্য কেটে গেল এখান থেকে, কেটে দাও। ঠিক আছে, আবার দেখো এখানে 2 10 20, 2 4 8, 2 1 2, 41 পাচ্ছি আমরা, তাই তো? তাহলে ভি ইকুয়াল কত পাচ্ছি খেয়াল করো মন দিয়ে, খেয়াল করো এখানে কত বসে আছে 41 ইনটু 3 পড়ে আছে, নিচে কত 100 পড়ে আছে, 10 10 কে 100 পড়ে আছে, তাই তো? 76 ভাগে আছে হয়ে গেল কত গুণ হয়ে গেল, 70টা কিসে 57টা কিসে আছে গুণে আছে, হয়ে গেল কত ভাগ হয়ে গেল। কাটি করে এবারে খেয়াল করো 3 1 কে 3, 3 9 27, তাই তো? আর 19 1 কে 19, 19 4 কত পাচ্ছি 76 পাচ্ছি আমরা। আর কিছু কাটতে যাবে না, 100 কে ভুল ভুল কাটতে যাবে না, পয়েন্টটা পুট করতে সুবিধা হবে। নিচে কত 100 পড়ে আছে, 4 ইনটু 41, 4 1 কে 4, 4 4 16, তার পয়েন্টে বের করে কত পাচ্ছি আমরা 1.64 পেয়ে যাচ্ছি আমরা, তাই তো? এত কি হবে আয়তনটা কি বললাম সব সময় লিটারেতে মেজারমেন্ট করব কিন্তু আমরা, ঠিক আছে? 1.64 লিটার, এটাই হলো গ্যাসটির অন্তিম আয়তন। এবার 2 নম্বর কোশ্চেনটা পড়ো কি বলেছে, 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 360 mmHg চাপে 22 গ্রাম CO2 গ্যাসের আয়তনটা কত হবে? কিছু মিল পাচ্ছো? একদমই তাই, একদম সেম টাইপ কোশ্চেন, শুধুমাত্র সেলসিয়াসটা কি করবো ফার্স্টে কেলভিনেতে নিয়ে যাব। তো এই হোমওয়ার্কটা আমি তোমাদেরকে দিলাম, অ্যান্সারটা কত পেয়েছো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও, ঠিক আছে? এবার করবো কি আমরা হার্ড কোশ্চেনটা, দেখো ফার্স্ট কি বলেছে কোশ্চেনটা, 4 অ্যাটমসফিয়ার চাপে ও 300 কেলভিন উষ্ণতায় 8 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তনটা কত হবে? তাহলে এখানে তো পাতি দেখো খেয়াল করে দেখো 8 গ্রাম কি বলেছে হাইড্রোজেন বলেছে, এইচটা কত বলে দেওয়া আছে 1 বলা আছে। ফার্স্ট করব কি আমরা আণবিক ভরটা বার করব, আণবিক ভর কত হবে তাহলে m এর মানটা অ্যাটমিক মাস, এইচ এর ভরটা কত আছে 1, একটা ভর তো 1, তো দুখানা ভর তাহলে কত হবে 2 দিয়ে গুণ করে দিব, কত পাচ্ছি 2 গ্রাম পেয়ে যাচ্ছি আমরা। আর মোল সংখ্যা তাহলে কত হয়ে যাবে, কত হবে মোল সংখ্যাটা n এর মানটা কত হয়ে যায় W/m হয়ে যাচ্ছে নিশ্চয়ই। W কত আছে ওজনটা 8 গ্রাম বলে দেওয়া আছে, বাই কত 2, তাহলে কত পাচ্ছি আমরা 4 মোল পেয়ে যাচ্ছি আমরা, কত পেলাম 4 মোল পেয়ে গেলাম, 2 4 8। দেখে খেয়াল করো চাপটা, চাপ মানে P কত বলে দেওয়া আছে 4 atm বলে দেওয়া আছে। আর কি আছে উষ্ণতা, উষ্ণতা মানে কি বলতে পারে T কত আছে খেয়াল করো 300 কেলভিন কিন্তু বলে দেওয়া আছে, রাইট? আর আয়তনটা বার করতে বলেছে, ভি এর মানটা বার করতে বলেছে। আর আমরা কি জানি, আমরা জানি যে PV = কত হয় nRT হয়ে যায়, P কত আছে 4 atm, V কত জানি না, N কত আছে আর 4 পেয়েছি, আর কত 0.082, আর T কত আছে 300 রয়েছে, তাই তো? 4 4 কেটে দাও, পয়েন্ট দিলে কত হচ্ছে 1000 হয়ে যাচ্ছে, 0 0 কেটে দিলাম, গুণ করো ভি ইকুয়াল কত পাচ্ছি 3 2 6, 3 8 24, বাই কত পড়ে আছে 10, পয়েন্টে ব্রেক করে কত পাচ্ছি 24.6 পেয়ে গেলাম। অ্যানসার কত হবে লিটার, সুতরাং গ্যাসের আয়তন কত হবে 24.6 লিটার হয়ে যাবে। এবার 4 নম্বর যে অঙ্কটা করব, ফার্স্ট রিড করো কি বলেছে, 190 cm পারস্তম্ভের চাপে 200 কেলভিন উষ্ণতায় 3.4 গ্রাম অ্যামোনিয়া গ্যাসের আয়তন নির্ণয় করো। আগে বলো তো বাবারা অ্যামোনিয়ার সংকেত কি হয়, মনে পড়ছে? মনে রাখবে NH3 হলো অ্যামোনিয়া, কি বললাম NH3 হলো অ্যামোনিয়া, আর পরিমাণটা কত বলেছে 3.4 গ্রাম বলেছে, তাই তো? যেখানে Nটা কত আছে 14 আছে, H কত বলে দেওয়া আছে 1 বলে দেওয়া আছে, ফার্স্ট কি করতে আমাকে হবে NH3 আণবিক ভর বার করতে হবে, কত হয়ে যায় নাইট্রোজেন 14, H কত 1 আছে কটা 3 দিয়ে 3 দিয়ে গুণ করলাম, 14 প্লাস কত পেলাম 3 পেলাম, মোট তাহলে কত হয়ে গেল এখান থেকে 17 গ্রাম হয়ে গেল।
তাই তো বলতে পারি। তাহলে মোল সংখ্যাটা কত হয়ে যাবে, n ইকুয়াল টু কত হয়, w বাই m হয়ে যায়। w কত আছে, 3.4 আছে, বাই m কত আছে, 17 আছে। পয়েন্টটা তুললে কত পাচ্ছি আমরা, 10 পাচ্ছি। 17 দুগুণে 34, 2 একে 2, 2 পাঁচে 10, তো মানটা কত পাচ্ছি, 1/5 পেয়ে যাচ্ছি। মোল সংখ্যাটা পেয়ে গেছি আমরা। দেন কি আছে এবারে, চাপটা মন দিয়ে খেয়াল করো। তো চাপ P ইকুয়াল টু কত বলা আছে, 190 cm। পারদ মানে কি বলতে পারি, Hg বলা আছে। আমি আগেই বলেছি চাপ কি করতে অলওয়েজ কি করতে হয়, এটিএম তে বার করতে হয়। তাই করবো কি আমরা, 76 দিয়ে ভাগ করে দেবো আমরা, তাই তো। কারণ 76 সেমি পারস্তম্ভ চাপ হয়ে যায়। তো 19 একে 19, 0, 19 4 76, 2 দুগুণে 4, 2 পাঁচে 10, তাই তো পেয়ে গেছি আমরা। তো মানটা কত হয়ে গেল এখান থেকে, যে 5/2 হয়ে গেল, তাই তো। চাপটাও পেয়ে গেছি আমরা। দিন মন দিয়ে খেয়াল করবে কি বলেছে, আয়তনটা বার করতে বলেছে। আয়তন মানে কি বলতে পারি, ভি সমান কত, আর আমরা কি জানি আর এর মানটা অলওয়েজ কত হয়ে যায়, 0.082, এত কি লিটার অ্যাটমোস্ফিয়ার মোল ইনভার্স ইনটু কেলভিন ইনভার্স। আমরা কি জানি সমীকরণটা, PV ইকুয়াল টু nRT। পিটা কত পেয়েছি আমরা, 5/2 পেয়ে গেছি। আয়তনটা জানি না, nটা কত, nটা দেখো পেয়েছি 1/5 পেয়েছি, তাই তো। 1/5টা পুট করলাম, তাই তো। দেন আর কত আছে, 0.082 পড়ে আছে, আর টি কত আছে, ও সরি দেখো টি এর মানটা কত বলে দেওয়া আছে, দেখো 200 কেলভিন বলে দেওয়া আছে। কত আছে, 200 কেলভিন, রাইট, একদমই তাই। বসাও মানটা এবারে। পয়েন্ট তুলে কত পাচ্ছি এখান থেকে, 1000 পেয়ে যাচ্ছি। দুটো শূন্য কেটে গেল, রাইট। কোনা কোনে গুণ করে এবারে ভি ইকুয়াল টু কত হবে, নিচে কত পড়ে আছে, 5 × 10 পড়ে আছে, তাই তো। আবার মন দিয়ে খেয়াল করো, এখানে কত আছে খেয়াল করো, 5 উপরে আছে, নিচে চলে আসলো। উপরে কত পড়ে আছে, 82 পড়ে আছে, ইনটু কত 2 পড়ে আছে, রাইট। আর দুইটা গুণে আছে, ভাগে আছে, দুইটা হলো কি গুণ হয়ে গেল, বলতে পারি আমরা। তো গুণ করে দেখো কত পাচ্ছি, 2 দুগুণে 4, তাই তো। 4 দুগুণে 8, 4 8 32, 328 পাচ্ছি আমরা, বলতে পারি আমরা। বাই কত পাচ্ছি এখান থেকে, 5 5 এ 25, ইনটু কত পাচ্ছি, 10 পাচ্ছি। আগে কাজ করো, 328 কে 25 দিয়ে ভাগ করে নাও। তো 328 কে 25 দিয়ে ভাগ করলাম, 25 একে 25, 7 78, 3 পয়সা কত পাচ্ছি, 75, 5 3 নামলো, দশমিক দিয়ে 0 হলো, 25 একে 25, 5 নামলো, 25 দুগুণে কত হয়ে গেল, 50। তো ভাগটা করে দেবো, কত পাচ্ছি আমরা, কত পাচ্ছি, 13.12 পাচ্ছি আমরা। তো একে কি হবে এবারে, আরো 10 আছে মানে পয়েন্ট আরো সরে যাবে, সরলে কত পাচ্ছি, 1.312 এত লিটার পাচ্ছি আমরা, ঠিক আছে। তো লাস্ট যে 5 নম্বর অঙ্কটা করব, মন দিয়ে খেয়াল করো কি কি মান দেওয়া আছে। 273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 4 atm চাপে 64 গ্রাম কোন গ্যাসের আয়তন 44.8 লিটার। গ্যাসটি আণবিক গুরুত্ব বার করতে বলেছে। আণবিক গুরুত্ব মানে কি বলতো, এম এর মানটা বার করতে বলেছে, রাইট। তো ফার্স্ট খেয়াল করো, উষ্ণতা টেম্পারেচার কত আছে, 273 ডিগ্রি সেলসিয়াস বলে দেওয়া আছে। তাই করবো কি ফার্স্টে আমরা, সেলসিয়াস থেকে কেলভিনে আনার জন্য 273 প্লাস করবো, করলে কত পাচ্ছি আমরা, 546 কেলভিন পেয়ে যাচ্ছি আমরা, তাই তো। দেন চাপ, চাপ মানে কি পি, পি কত বলে দেওয়া আছে, 4 atm বলে দেওয়া আছে। তারপরে কি আছে, আয়তন মানে ভি এর মানটা কত আছে, 44.8 লিটার ভি এর মানটা বলে দেওয়া আছে, তাই তো। দেন কি বলেছে, ভর মানে ওজনটা কত বলে দেওয়া আছে, ডব্লিউর মানটা 64 গ্রাম বলে দেওয়া আছে। কি বার করতে বলেছে, আণবিক ভরটা বার করতে বলেছে আমাদেরকে, তাই তো। তো খেয়াল করে দেখো, আমরা সমীকরণটা কি জানি, সমীকরণটা জানি যে PV ইকুয়াল টু nRT জানি আমরা। PV আমরা আবার কি জানি, n মানে কি হয়ে যায়, W/m হয়ে যায়, পুট করলাম, ইনটু কত RT। এখন প্রত্যেকটা মানকে বসাও। তো চাপটা কত আছে, 4 atm আছে, আয়তনটা কত আছে, 44.8 লিটার আছে, পুট করলাম, ইকুয়াল টু
ডব্লুটা কত আছে 64 গ্রাম আছে ওজনটা। আণবিক ভর মানে কি এমটা বার করতে বলেছে, আর এর মানটা সবাই জানে 0.082 পুট করো, আর টি কত আছে 546 পুট করতে নিশ্চয়ই পারি আমরা। এবারে কাজ করো, পয়েন্টকে তুললে কত পাচ্ছি 1000 হয়ে গেল, পয়েন্টকে তুলে কত পাচ্ছি 10 পাচ্ছি, এই 0 0 কেটে দাও, এই কোণাকুণি গুণ করো, তাহলে 4 ইন্টু কত 448 ইন্টু কত এম হয়ে গেল, ইকুয়াল টু কত পড়ে আছে 64 ইন্টু কত 82 ইন্টু কত 546 পড়ে আছে। এখন এম এর মানটা কত পাচ্ছি, গুণে আছে ভাগ বড়, ভাগ বড় কত হলো যে 64 ইন্টু কত 82 ইন্টু কত 546 বাই কত হবে 4 ইন্টু কত 448, কাহিনী করে করে 4 একে 4, 4 16 64, তাই তো। আবার দেখো 4 4 এ 16 পাচ্ছি আমরা, 4 একে 4, 4 একে 4, 4 দুগুণে 8, আবার 4 দিয়ে কাটো, 4 দুগুণে 8, 4 8 এ 32, 28 পাচ্ছি আমরা, 2 দিয়ে ভারী করো, 2 14 এ 28, তাই তো। একটা মান লিখতে ভুলে গেছি, খেয়াল করো এখানে কত পড়ে আছে, নিচে দেখো 100 পড়ে আছে, নিচে 100টা পুট করলাম, রাইট, ওটা প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে। 2 4 এ 8, 2 1 কে 2, 2 7 সরি এই মানটা কেটে পেয়েছি, তাই তো। থাকবে এটা 546 কে 14 দিয়ে ভাগ করে পারে, দেখো 14 একে 14, 3 14 42, তাই তো। আচ্ছা পাশে ভাগটা করে নিচ্ছি আমি, 546 কে 14 দিয়ে ভাগ করলাম, 3 14 কত পাচ্ছি 42, 6 9 14 কত 126, কত পেলাম মানটা 39 পেয়ে গেলাম, গুণটা করে পারে, তাহলে এই ইকুয়াল কত পাচ্ছি 39 ইন্টু কত 41 বাই কত 100, গুণটা হলো কত হচ্ছে 1599 বাই কত পাচ্ছি 100, এই পয়েন্টে বের করে কত পাচ্ছি 15.99, মানে অ্যাপ্রক্সিমেটলি কত বলতে পারি 16 মতো বলতে পারি, তাই তো, অ্যাপ্রক্সিমেটলি 16। তো গ্যাসটি আণবিক ভরটা কত পেয়েছি 16 পেয়ে গেছে, এটা মনে যেমন থাকে, ক্লিয়ার। তো এবার জানবো কি আমরা অ্যাভোগাড্রো প্রকল্প সম্পর্কে জানার চেষ্টা করি। তো ইনি আবার কি বলে গিয়েছিল বাবা, তো ফার্স্ট খেয়াল করে দেখো চার্লস কি বলল, যত টেম্পারেচারে বৃদ্ধি করব আয়তনটা পরিবর্তন হয় মানে বেড়ে যাবে, আর টেম্পারেচার কমালে কী হবে আয়তনটা কমে যাবে। বয়েল কি বলে গেল, চাপের পরিবর্তন ঘটলে আয়তনে পরিবর্তন হবে, মানে একবার বয়েল কি বলছে চাপের পরিবর্তনে আয়তন পাল্টাবে, চার্লস কি বললো উষ্ণতার পরিবর্তনে আয়তনটা পাল্টাবে। তো এখন অ্যাভোগাড্রো করলো কি, আচ্ছা কাজ করে দেখি তো বাবা, চাপ আয়তন দুটোকেই একই রাখি, কোনো পরিবর্তন করব না, তা তখন দেখি কীরকম কেসটা ঘটছে আয়তনের। ওকে, অর্থাৎ উনি করলো কি চাপ মানে পি আর উষ্ণতায় কি করলো স্থির রাখলো, স্থির রেখে একটা এক্সপেরিমেন্ট করলো। কীরকম এক্সপেরিমেন্ট, উনি মোট 3টে বদ্ধ পাত্রকে নিয়েছেন, পাত্র 1, পাত্র 2, পাত্র 3 কে নিয়েছেন, 3টে পাত্র, তাই তো, দিয়ে দেবে ধরে। এর মধ্যে উনি করলো কি অক্সিজেন গ্যাসকে নিয়েছেন, এর মধ্যে বললো কি হাইড্রোজেন গ্যাসকে নিয়েছে, এর মধ্যে বললো কি নাইট্রোজেন গ্যাসকে নিয়েছে। আর কি পরিমাণ নেব, আয়তন লাগবে তো একটা, ধরলাম এর মধ্যে 1 লিটার আয়তনে নিয়েছে, এখানে করলো কি 1 লিটার আয়তনে গ্যাসকে নিয়েছে, এখানে করলো কি 1 লিটার আয়তনে নাইট্রোজেন গ্যাসকে নিয়েছে, নিয়েছে 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 কণাগুলোর মধ্যে ঘুরে বেড়াচ্ছে, তাই তো। তখন উনি এক্সপেরিমেন্টটা করে দেখলো একই আয়তন যখনই নিচ্ছে তার মধ্যে যখন চাপ বা উষ্ণতা কোনো পরিবর্তন ঘটাবো না, সেই মুহূর্তে প্রত্যেকটা পাত্রের মধ্যে একই সংখ্যক অণু থাকছে। কি বললাম তাহলে আমি, যখন চাপ আর উষ্ণতার কোনো পরিবর্তন ঘটাচ্ছি না তখন একই আয়তন প্রত্যেকটা পাত্রের মধ্যে কি আছে একই পরিমাণ কণা বা অণু থাকছে। এটাই হলো অ্যাভোগাড্রো প্রকল্প, অর্থাৎ একই চাপ ও উষ্ণতায় সম-আয়তন সকল গ্যাসের সমান সংখ্যক অণু বর্তমান। এই স্টেটমেন্টটা মনে রেখো, ওকে। আর এটা মনে রাখবে, অনেকে স্যার কোশ্চেনটা করে, আচ্ছা অ্যাভোগাড্রোকে সূত্র বলতে পারতাম আমরা, প্রকল্প কেন বলি? উনি জাস্ট স্টেটমেন্টটা বলে দিয়ে গিয়েছিল, এই যে ম্যাথামেটিক্যাল কোনো যে ফর্ম হবে কোনো ম্যাথামেটিক্যাল ফর্ম বার করেননি, সেই কারণে কী বলি, শুধুমাত্র আমরা অ্যাভোগাড্রো প্রকল্পই বলি, সূত্র বলি না আমরা।
ওকে, এবার করবো কি আমরা কয়েকটা ব্যাখ্যামূলক প্রশ্ন ডিসকাস করব, ঠিক আছে? তো ফার্স্ট কোশ্চেনটা মানে খুব ইন্টারেস্টিং কিন্তু কোশ্চেন, মানে দারুণ কোশ্চেন। ফার্স্ট কি বলেছি, গ্যাসের আয়তন উল্লেখ করতে গেলে চাপ ও উষ্ণতা কেন উল্লেখ করতে হয়, তাই না? ব্যাপারটা মন দিয়ে খেয়াল করো, খেয়াল করে দেখো, আয়তনটা একদম শান্ত শিষ্ট লোক একটা, ঠিক আছে? বিয়ের পর ছেলেদের যেমন অবস্থা হয়ে যায়, ঠিক এরকম অবস্থা এরকম হয়ে গেছে। এটা করতে বললে ওটা করছে, ওটা করতে বলে ওটা করছে। কীরকম ব্যাপারটা বলো তো? মনে রাখবে আয়তনটা, খেয়াল করে দেখবে, যদি চাপটা প্রয়োগ করি কি হচ্ছে, আয়তনটা পরিবর্তন হয়ে যাচ্ছে। যদি আমরা উষ্ণতার পরিবর্তন ঘটাই কি হবে, তখনও তো আয়তনটা পরিবর্তন হয়ে যাচ্ছে। আবার খেয়াল করবে, যদি আমরা ভরটাও পরিবর্তন ঘটাই তখনও তো আয়তনটা পরিবর্তন হয়ে যাবে না। মানে আয়তনকে চারিদিক থেকে পরিবর্তন ঘটাচ্ছে, চাপও ঘটাচ্ছে, টেম্পারেচারও ঘটাচ্ছে, আর মাসও ঘটাচ্ছে, ভরটাও ঘটাচ্ছে। এখন আমরা দেখবো কি, তাহলে আয়তনের সংজ্ঞা বলতে গেলে কেন চাপকে উল্লেখ করতে হয়, কারণ আমরা জানি বয়েলের সূত্রানুযায়ী যত চাপটা বাড়াবো আয়তনটা কমবে, চাপটা কমালে আয়তনটা বেড়ে যাবে। সেই কারণে কি চাপটাকে নির্দিষ্ট রাখতে হয়, সেই কারণে কত চাপে এক্সপেরিমেন্টটা করছি ফার্স্ট আমাদেরকে জানতে হবে। আবার চার্লসের সূত্রানুযায়ী কি বলতে পারি, যখন টেম্পারেচারটা বাড়াবো আয়তনটা বেড়ে যাবে, টেম্পারেচারটা কমালে আয়তনটা কমে যাবে। অর্থাৎ টেম্পারেচারটা কীরকম থাকলে আয়তনটা পরিবর্তন হবে ওটা চার্লসের সূত্রতে জানতে পারছি আমরা। সেই কারণে কি নির্দিষ্ট উষ্ণতাকে রাখতে আমাকে হবে, সেই কারণে কী করা হয়, আয়তন উল্লেখ করতে গেলে চাপ উষ্ণতাকে কী করতে হয়, ঠিক করে বলতে হয় যে কততে রেখে এক্সপেরিমেন্টটা করছে। সামান্য পরিবর্তন হয়ে গেলে পুরো এক্সপেরিমেন্টটা কিন্তু পাল্টে যাবে। ওকে, এবার যে কনসেপ্টটা আমরা জানবো সেটা হলো গ্যাসের গতীয় তত্ত্বের স্বীকার্য। মনে রাখবে এই স্বীকার্যটা মোট 3 বিজ্ঞানী আবিষ্কার করেছিল। কে কে? ম্যাক্সওয়েল, রসিয়াস আর বোলজম্যান। এই 3 জন বিজ্ঞানী প্রথম গ্যাসের গতীয় তত্ত্বের স্বীকার্যটা আবিষ্কার করেছিল। এটা কীরকম জিনিস রে বাবা? একদম সিম্পল, যে গ্যাস কীরকম বিহেভিয়ার করে। নিশ্চয়ই গ্যাস মানুষের মধ্যে বিহেভিয়ার করে না, তাই না? তো কীরকম বিহেভিয়ার করে জানতে আমাকে হবে। আমরা আগেই জেনে এসেছি, বাচ্চারা পড়ে এসেছি যে পদার্থের মধ্যে মোট 3টা অবস্থা রয়েছে। কী অবস্থা? একটা কঠিন অবস্থা, যেখানে কি হয় কণাগুলো পরস্পরের সঙ্গে লেগে 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 থাকে। দেন কি তরল অবস্থার মধ্যে কি হয়, কণাগুলোর মধ্যে সামান্য ব্যবধান থাকে। তারপরে কি হয়, যখন জলের মধ্যে লবণকে মিশাই, সেই লবণটা মিশে যায়। কেন মিশে যায়? ওই যে ফাঁকাটা আছে সেই ফাঁকা স্থানে গিয়ে লবণটা অবস্থান করে যায়। কিন্তু গ্যাসের মধ্যে কি হয়, কণাগুলোর মধ্যে কি ব্যবধানটা অনেকটা বেশি থাকে, অনেকটা বেশি থাকে। তো যদি ব্যবধানটা বেশি হয় সেই মুহূর্তে আকর্ষণ বলটা কেমন কাজ করবে? নিশ্চয়ই কম কাজ করবে। তুমি খেয়াল করে দেখো, যখন বাড়িতে থেকে পড়াশোনা করছি, বাবা এখানে যাব, না যাবি না এখন। বাবা একটু খেলে আসবো, না যাবি না এখন। এরকম কত কত মানে কি বলবো, কত প্রেশার। কেন বলো তো? বাড়িতে একটা বেশি বল আছে বা আমার ফোর্স আছে একটা, তাই তো? তো আমরা কিছু কাজ করতে পারছি না। তো আমি এখন কলেজে পড়তে গেছি বা ইউনিভার্সিটিতে পড়তে গেছি, সেখানে কি বাইরে থেকে পড়াশোনা করছি, মানে কি বাড়ি থেকে দূরত্বটা বেশি। এর ফলে কী হবে, এই বন্ধুরা চল ঘুরে আসি, চল সিনেমা দেখে আসি, যখন খুশি বেরিয়ে চলে যাচ্ছি। মানে কি যেখানে বলটা কমে যাচ্ছে ওরা কী হয়ে যাচ্ছে, ফ্রি হয়ে যাচ্ছে। আর ফ্রি হয়ে যায় মানে কি ওদের গতিবেগটা বেড়ে যাচ্ছে। প্রথম ওরা এটাই বলেছিল যে ফার্স্ট কী বলতে পারি আমরা, 1 নম্বরটা, যে গ্যাসীয় কণাগুলি কি হয়, ওদের মধ্যে ব্যবধানটা বেশি হয়। আর কণাগুলো কেমন হয়, ক্ষুদ্রাকার হয়, গোলাকার হয়। ঠিক আছে, এটা ফার্স্ট মনে রেখে এটা। আর যেহেতু এদের মধ্যে ব্যবধানটা বেশি, তাই কী বলতে পারি, এদের মধ্যে আমার অবশ্যই আকর্ষণ বা বিকর্ষণ বলটা নিশ্চয়ই কম কাজ করবে। আর সেই বলটা কম কাজ করার ফলে কী হচ্ছে, এটা প্রচণ্ড গতিশীল হয়ে যাচ্ছে বলতে পারি আমরা। আর যত গতিশীল হবে সেই মুহূর্তে কী হবে, কথা থেকে আছে, বেশি বার বেরো না, কী হবে, ঝড়ে ভেঙে যাবে। অতি ছোট হবো না, ছাগলে মুড়ে খাবে। এখানে সেম কেস ঘটবে। এত গতিশীল যখন হচ্ছে সেই মুহূর্তে কী হবে, পরস্পরের সঙ্গে সংঘর্ষ হবে। আর যখনই ধাক্কাটা খাবে, এই ধাক্কার মাঝে একটা পথ তৈরি করবে, সেই পথকে বলা হয় মুক্তিপথ। ঠিক আছে, আর লাস্ট কী জানতে আমাকে হবে, মনে রাখবে এটাই যে এই গতিবেগটা কখন বাড়বে, যখন টেম্পারেচারটা বৃদ্ধি করব। ঠিক আছে, খেয়াল করে দেখো, ধরো কারো বার্থডে হচ্ছে, শীতকালে হচ্ছে একজনের, একজন হচ্ছে গরমকালেতে। খেয়াল করে দেখবে যে গরমকালে বার্থডে প্রচণ্ড বেলুন ফুলেছে, বিকেলের মধ্যে সমস্ত বেলুন ফুটফাট ফুটফাট করে ফেটে গেল। আর যার শীতকালে যার বার্থডে হচ্ছে, খেয়াল করে দেখবে
যে বেলুনটা যদি সে নিজে থেকে না ফাটায়, একদম সকাল অনেক দিন পর্যন্ত বেলুনটা রয়ে যায়। এই মেন কারণটা কি? মেন কারণটা হলো যে গরমকালে তাপমাত্রা বেশি, সে ফলে কী হচ্ছে, বেলুনের ভেতরে থাকা কণাগুলোর মধ্যে গতিশীলতা বৃদ্ধি পাচ্ছে, আর যত বৃদ্ধি পাচ্ছে বেলুনের ধাক্কা মারছে আর বেলুনটা ফেটে যাচ্ছে। ঠিক আছে? আবার শীতকালে কী হচ্ছে, টেম্পারেচার কম, এর ফলে কী হচ্ছে, গতিবেগ কমছে, এর ফলে কী হচ্ছে, ওরা ক্রমশ সংকুচিত হয়ে যাচ্ছে, অর্থাৎ আস্তে আস্তে ওটা ছোট হয়ে যাচ্ছে। এটা মনে রেখো, এইগুলো হলো গতিতত্ত্বের স্বীকার্য। তো এবার যে কোশ্চেনটা আমরা জানবো সেটা কি বলো তো, যে গ্যাসের গতিশীলতার সাপেক্ষে যুক্তি, মানে গ্যাস কি সত্যিই গতিশীল? মানে কিন্তু বলছে হ্যাঁ সত্যি তো গ্যাস তো গতিশীল। কী করে বুঝবো? এক কাজ করো, ছাদের মধ্যে যাও, ছাদের মধ্যে গিয়ে জামার বোতামটা খুলে দিয়ে এমন করে দাঁড়িয়ে পড়ো বিকেল টাইমেতে, যখন হাওয়া দেবে কী হবে, জামাটা উড়বে, এর মধ্যে কী মনে হবে, চলো তো গ্যাস তো গতিশীল। ঠিক টাইটানিক মুভির সিনটার মতো, তাই না? ব্যাপারটা তা কিন্তু না, তোমাকে কিন্তু প্র্যাকটিক্যাল করতে বলা হচ্ছে না, তোমাকে ডিসক্রাইব করতে বলা হচ্ছে। খেয়াল করে দেখবে, আমি করলাম কি, একটা পাত্রের মধ্যে এমন সিস্টেম করলাম যে মাঝে একটা কাঁচের অংশ দিয়ে দুটো পার্টকে সেপারেট করা আছে। যেমন ধরে না, এখন এই পার্টের মধ্যে কি আছে বলো তো, বেশি পরিমাণে গ্যাসের কণা আছে। ধরলাম এখানে কি আছে, 100টা গ্যাসের কণা আছে। আর এখানে বললাম কি, গ্যাসের কণাকে রাখলাম ঠিকই, বাট কণা পরিমাণটা আছে ধরলাম 20টা গ্যাসের কণা আছে। সেই মুহূর্তে করলাম কি, আমি এখন এইখানে একটা ফুটো করলাম। ফুটো করলে কি হবে, কি মনে হচ্ছে, যে এখান থেকে বেশি পরিমাণে গ্যাসের কণাগুলো কি হবে, এই ঘরের মধ্যে চলে আসবে। কতক্ষণ আসবে, যতক্ষণ না পর্যন্ত দুটো ঘরের মধ্যে গ্যাসীয় কণাগুলো সমান হয়ে যাচ্ছে। এই পদ্ধতিকে বলা হয়ে থাকে ব্যাপন পদ্ধতি। ওকে, তো মন দিয়ে খেয়াল করে দেখো, তো যখন এখানে যাচ্ছে তুমি সে গতিটা থাকার জন্য যাচ্ছে না, আমি বললাম ভাই তুই এখান থেকে যা, করছি আমরা, নিচে করছি না, ও কি অটোমেটিক্যালি তো চলে যাচ্ছে। তাই কি বলতে পারি, গ্যাসের ব্যাপন পদ্ধতির সাহায্যে আমরা গ্যাসের গতিশীলতাকে ব্যাখ্যা করতে পারি। এটা মনে রেখো। লাস্ট যে কনসেপ্টটা পড়বো দেখা যাক। তো যখন বেলুনের মধ্যে ফু দেওয়া হলো তখন কি হলো, আয়তনটা বেড়ে গেল। খেয়াল করে দেখো, যত ফু দিচ্ছে আয়তনটা কি ক্রমশ বেড়ে যাচ্ছে। তাহলে এটা কি বয়লের সূত্রকে মেনে চলছে না মেনে চলছে না? এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন একটা, মনে রাখো। তো যখন ফু দিচ্ছি ভরটা কি বাড়ছে না কমছে? এই অবস্থায় যে পরিমাণ ভরটা, আরও ফু দিলে কী হবে, নিশ্চয় ভরটা বাড়বে। কেন বাড়বে? বেশি গ্যাসীয় কণা প্রবেশ করতে পারছে বলে। আর বয়েল কি বলে গিয়েছিল, আমার তো সূত্রের মধ্যে ভরে পরিবর্তন ঘটানো যাবে না। আর যেহেতু ভরে পরিবর্তন ঘটছে, তাই কী বলতে পারি, ইয়া বয়েলের সূত্রকে মেনে চলছে না, এটা বলতে পারি। আবার খেয়াল করো, এখানে কি হচ্ছে, যত ফু দিচ্ছি কি হচ্ছে, আয়তনটা বাড়ছে, আর চাপটা কি হচ্ছে, কমছে নাকি? এই চাপটা কমতো তাহলে সে কী হতো, বেলুনটা কখনো ফাটতো না। আর যত ফু দিচ্ছে কী হচ্ছে, আয়তনটা বেড়ে যাচ্ছে, আর কি করছে, বেশি পরিমাণে গ্যাসীয় কণাগুলো পাত্রের দেওয়ার মধ্যে একটা চাপ দিচ্ছে বলতে পারি আমরা। আর এখানে কি হচ্ছে, আয়তনও বাড়ছে, চাপও বাড়ছে। আর বয়েল কি বলেছিল, চাপ বাড়ালে কী হবে, আয়তনটা কমে যাবে। তো এখানে তো তা তো হচ্ছে না, তাই কি বলতে পারি, ইয়া কিন্তু বয়েলের সূত্রকে মেনে চলছে না। ওকে, তো যা যা পড়িয়েছি সমস্ত কোশ্চেনগুলো মন দিয়ে পড়ো। আর যদি কেউ আমার সমস্ত নোট পেতে চাও, তারা অবশ্যই নিচে দেওয়ার টেলিগ্রাম লিঙ্কে জয়েন করতে পারো, ঠিক আছে? আর অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করেন, প্রচণ্ড পরিমাণে প্লিজ কমেন্ট করো, ঠিক আছে? তোমাদের কমেন্টের জন্য আমি ওয়েট করে থাকবো। আর থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।